সালাউদ্দিন আইয়ুবী, খুবই শোকের খবর তো আপনি জানেনই নিশ্চয়ই। আবার আজকে 25শে মার্চের কাল রাত, এই দিনে পাক হানাদার বাহিনী আমাদের উপর বিনা এক ধরনের নোটিশে ঝাঁপিয়ে পড়েছিল এবং অসংখ্য মানুষকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি হল সহ বস্তির মানুষদেরকে হত্যা করেছিল। সেটির স্মরণ নিয়ে সিপিবি নেতা বলছিলেন যে একটা কাল রাত স্মরণ, এটা ট্র্যাডিশনের মতো হয়ে গিয়েছিল সেই সময়টাকে। সেটি সরকার কি বাস্তবতায় বাতিল করলো তার কোনো ব্যাখ্যা আমরা পাইনি। আপনারা সরকারের অংশীদার থাকার কারণেই সেটি কিনা, সেই প্রশ্ন সিপিবি নেতা তুলছেন। আপনি কি সেটা একটু আগে অ্যান্সার করবেন, তারপরে আমরা আজকের দুর্ঘটনা নিয়ে কথা বলব? এটা হেলাল ভাই ভালো বলতে পারবো, ওনারা তো সরকারের পার্ট, আমরা তো সরকার, ওনারা সরকার আর কি। আমরা আসলে এই ব্যাপারে কোনো তথ্য বা অবগতি আমাদের নাই আর কি, সুতরাং আমরা আসলে একবারই কিছু বলতে পারছি না এই ইস্যুটাতে। তবে আমরা বিশেষভাবে এই 25শে মার্চের রাতে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, আমরা তরুণ প্রজন্ম সহ আমরা বিশ্বাস করি এটা ছিল জঘন্য হত্যাকাণ্ড, এটার উপযুক্ত বিচার হওয়া দরকার। এই ঘৃণ্য কাজ যেন ভবিষ্যতে আর কোনো জাতি আর না দেখে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা যে কোনো সরকারের পক্ষ থেকে গ্রহণ করা দরকার। একই সাথে আমরা তাদের প্রতিও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি তাদের এই কর্মকাণ্ড। আর পাশাপাশি আমি আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই মহান স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুন। বিশেষভাবে স্মরণ করছি আমি কাপাসিয়ার সন্তান, গাজীপুর 4 কাপাসিয়ার কৃতির সন্তান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে। তিনি এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা যেন বিশেষ মর্যাদা দান করেন, সেই দোয়া করছি। জি, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কথা আমরা বলছিলাম, আজকে ফেরিঘাটে যেটি হলো, এই সিস্টেম আর কতদিন চলবে? আমরা এটাকে স্ট্রাকচারাল কিলিং বলি, আমরা এটাকে 55 বছরের সামষ্টিক ব্যর্থতা বলি, কিন্তু ভাই আমাদের একটা গাড়ি ফেরিতে উঠতে পারবে না। আমাদের যে রেল লাইনটা নষ্ট, যেখানে লাল পতাকা জ্বলছিল সান্তাহারে, সেইখানে কি বলে আপনার ট্রেন চালক সেটা পার হয়ে চলে যাবেন, কিংবা চট্টগ্রাম কুমিল্লায় যেখানে একজন লাইনম্যান থাকার কথা, সেই লাইনম্যান এদের এই সময়ে থাকবে না, এবং তাদের অবহেলার কারণে সাধারণ মানুষের জীবন যাবে এই দেশে 55 বছর পরে। এগুলার কতদিন আমরা আসলে মেনে নেব? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যথার্থই বলছিলেন। দেখুন, একটু স্বস্তি প্রকাশ করা হচ্ছে যে 204 জন এবার মৃত্যুবরণ করেছেন। একটা মোটামুটি এক ধরনের সন্তুষ্টি বা স্বস্তির সাথে বলা হচ্ছে, অতীতের চেয়ে একটু কম বলা হচ্ছে। কিন্তু এবারের দেখেন একটু ভিন্নতা হলো, অন্য সময় দেখা গেছে ইন্ডিভিজুয়াল এই দুর্ঘটনাগুলো ঘটে। মোটরসাইকেলের দুর্ঘটনাগুলো ম্যাক্সিমামই হলো একজন বা দুইজনের দুর্ঘটনা, কিন্তু এবার হলো কালেকটিভ একটা ইস্যু তৈরি হয়েছে। বিশেষ করে ট্রেনের যে দুর্ঘটনা, খুবই মর্মান্তিক। এটা তো খুব স্বাভাবিকভাবে সেখানে একজন গেটম্যান থাকার কথা বা লাইনম্যান থাকার কথা, যিনি এটা নিয়ন্ত্রণ করবেন, এবং তার যে এখানে বা তাদের যে এখানে দুর্বলতা ছিল, ঘাটতি ছিল, এটা একবারে স্পষ্ট। এবং দুঃখজনক হলো সত্য, ওই গেটম্যানের মতোই সারা বাংলাদেশে শত শত গেটম্যানের এই দুর্বলতাগুলো আছে। সরকার এই জায়গায় কতটুকু কাজ করছে এটা হলো দেখার বিষয়। এই যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক সুন্দর করে বলছিলেন যে একটা ঘটনা ঘটলে ওটাকে নিয়ে সবাই মিডিয়া হুমড়ি খেয়ে পড়ে কথাগুলো বলার চেষ্টা করে। সামগ্রিকভাবে এই ধরনের যে ঘাটতিগুলো রয়েছে, এগুলো নিয়ে আসলে কোনো কালেকটিভ কাজ হয় না, এটা নিয়ে কোনো স্পেশাল রিসার্চ হয় না, এগুলো নিয়ে কোনো করণীয়গুলো ঠিক করে সেগুলোকে ইমপ্লিমেন্ট হয় না। এই জায়গার ঘাটতি যতদিন দূর না হবে, আসলে এটা থেকে উঠে আসা সম্ভব নয়। কিন্তু আপনারা তো একটা ছায়া ক্যাবিনেট করার কথা, মানে আপনাদের সেই ছায়া সরকার কোথায় গেল? কি করা উচিত ছিল, যে আশ্বাস আপনারা জাতিকে দেখাইলেন? দেখেন, প্রত্যেকটা ইস্যুতেই প্রত্যেকটা ইস্যুতেই বাংলাদেশ জামায়াত ইসলামী এই সময়ে সরকারের জন্য কি করণীয় সেটার মেসেজগুলো সরকারকে দেওয়ার চেষ্টা করছে। এখন তেল সংকট চলছে, আমি একটু ছায়া মন্ত্রিসভার কাজটা একটু আপনাকে বলছি। তেল সংকট চলছে এবং তীব্র সংকট চলছে। এই সংকট মোকাবেলায় সরকার কি করতে পারে, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে স্পেশাল বিবৃতি দিয়েছেন। অল্টারনেটিভ মার্কেট খুঁজতে হবে তেল পাওয়ার জন্য, এবং মার্কেটটা কিভাবে খুঁজবে? বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, ওআইসি মুসলিমদের সংকট সমাধানের জন্য বিভিন্ন সময় কাজ করে থাকে, তাদের সাথে সরকার কাজ করতে পারে। এখন পর্যন্ত কোন একটা সমস্যা একটা করা বিবৃতি দিতে পেরেছে, ইনক্লুডিং মিয়ানমার? বিবৃতি না দিলেও দেখেন, বিবৃতি না দিলেও ওআইসির নিঃসন্দেহে এটা বিবৃতি না দিলেও দেখেন, তারা এই এবার তেল সংকটের যে কারণগুলো রয়েছে, কারণগুলোর মধ্যে অন্যতম হলো মুসলিম প্রধান যে দেশগুলো, ইরানকে কেন্দ্র করে, মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এই সংকটটা তৈরি হয়েছে। ওআইসির নিয়ন্ত্রণটা তাদের হাতে। সুতরাং ওআইসি যেহেতু তাদের হাতে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত,
তাদের সাথে কথা বলে এই সংকট সমাধানের একটা সুযোগ সরকারের জন্য রয়েছে। D8 এটা মুসলিম প্রধান দেশগুলোর একটা বড় জায়গা, সেখানে জায়গা, সেগুলোতে সরকার চাইলে কথা বলতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী তার জায়গা থেকে ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে জামায়াত ইসলামী স্পেশালি বলেছে, কিন্তু সরকার উদ্যোগ সেগুলো সেভাবে আসলে সেখানে দৃশ্যমান নয়, এই জন্য কথা বলেছে। এইভাবে সংকট সমাধানে বাংলাদেশ জামায়াত ইসলামী করণীয়গুলো করার চেষ্টা করছে। আমি একটা বিষয় বলি, দেখেন বাংলাদেশে যেটা হয়, সংকটগুলোকে সংকট হিসেবে মেনে নেওয়া হয় না, এটা হলো দুঃখজনক। কোনো অপরাধ যখন আপনি স্বীকার না করবেন তখন সংশোধনের সুযোগ আর থাকে না। কিন্তু সরকার এটাকে মানে সমস্যা বলে মেনে নিতে চাচ্ছে না। এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এখানে সরাসরি মন্ত্রীর উপস্থিতিতে সরাসরি এই মানুষের জীবনগুলো উদ্ধার করার জন্য ভূমিকা থাকা দরকার ছিল। আমরা দেখি 2018 সালে বুলগেরিয়ায় 17 জনের মৃত্যুকে কেন্দ্র করে 3 জন মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অসংখ্য দেশে আপনি দেখবেন এরকম ঘটনা আছে যে মন্ত্রীরা পদত্যাগ করেছে, কিন্তু সামান্য একজন পাশের দেশে অনেক মন্ত্রী পদত্যাগ করেছে, পাশের দেশে মন্ত্রী পদত্যাগ করেছে। এখানে একজন মন্ত্রীকে উষ্মা প্রকাশ করে কেউ একটা কথা বললে তিনি তেলে বাগুনে জ্বলে উঠেন, কেন আমার ব্যাপারে কথা বলছেন, আমার যথাযথ উদ্যোগগুলো গ্রহণ করেছি। তিনি এটাকে সমস্যা হিসেবে নিতে পারছেন না। এটা আমাদের জন্য একটা বড় সংকট। এবং এই মন্ত্রীর চিন্তাটা একবারে তৃণমূল পর্যন্ত, ওইখানে যিনি ইউনো আছেন, ওইখানে যিনি রাজনৈতিক লিডার্স আছেন, তারা কিন্তু এটা অনুসরণ করে এই মানে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই অহমুকা এটা তারা লালন করেন।